প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে অনেক দিন যাবৎ আমরা একটা বন্দি দশার জীবনযাপন করছি। তো এই একঘেয়েমি একটা জীবন, এই একঘেয়েমি জীবনের মধ্যে একটা আসলে আনন্দ খুঁজে নিতে হবে। তো আমি মনে করি কি আমরা এই আনন্দটা না হয় পড়ার মাধ্যমে খুঁজে নিই। তো আজকে আমি একটু আবার অর্থনীতির প্রথম পত্রের আর একটা মজার বিষয় নিয়ে তোমাদের সাথে একটু পড়বো, তোমাদেরকে জানাবো। আমি যেটা পড়বো আজকে সেটা হচ্ছে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা, আমরা এই বিষয়টা নিয়ে একটু মজা করে করে পড়বো। যেহেতু এটা ম্যাথ বা এখানে গাণিতিক কিছু বিষয় আছে, এখানে আসলে একঘেয়েমিটা দূর হবে বলে আমার মনে হচ্ছে, কারণ অঙ্ক করার মধ্যে অনেকটা মজা আছে। তো আমি এখানে আজকে যেটা করবো স্থিতিস্থাপকতা, অর্থাৎ চাহিদা স্থিতিস্থাপকতা। তো স্থিতিস্থাপকতা বলতে গেলে আমাকে আগে প্রথমেই আসে ইলাস্টিক কি আমি সেটা একটু জানি। ইলাস্টিক হচ্ছে কি স্থিতিস্থাপক বা ইলাস্টিক শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে স্থিতিস্থাপকতা, যার অর্থ হচ্ছে নমনীয়তা। বাংলা অর্থ হচ্ছে নমনীয়তা। অর্থাৎ ইলাস্টিক, আমরা সবাই জানি ইলাস্টিক হচ্ছে কি এক ধরনের একটা দ্রব্য যা টানলে প্রসারিত হয় এবং ছেড়ে দিলে সংকুচিত হয়ে যায়। তো অর্থনীতিতে এরকম অনেকগুলো একক আছে যা ইলাস্টিকের মতো গুণাগুণ সম্পন্ন, যেমন চাহিদা, যোগান, দাম, আয় ইত্যাদি। তো এই সমস্ত দাম, আয় ইত্যাদি, তো এইগুলা হচ্ছে এই সমস্ত বিষয়গুলা এককগুলা কিন্তু বিশেষ কারণে এদের কিন্তু মান পরিবর্তন হতে পারে। এদের কিন্তু মান বা পরিমাণের পরিবর্তন হতে পারে। এই পরিবর্তন কিন্তু আবার সবসময় কিন্তু একই রকম হয় না। তাই এই পরিবর্তনের মাত্রা বা পরিমাপটা বোঝার জন্য আমরা এই স্থিতিস্থাপকতা ব্যবহার করবো। অর্থাৎ স্থিতিস্থাপকতা হচ্ছে পরিবর্তনের পরিমাপের সূচক হিসেবে কাজ করে। তো আমরা অর্থনীতিতে স্থিতিস্থাপকতা কাকে বলে সেটা একটু বুঝি। অর্থনীতিতে স্থিতিস্থাপকতা বলতে কোনো অপেক্ষকের, খেয়াল করো, অর্থনীতিতে স্থিতিস্থাপকতা বলতে কোনো অপেক্ষকের স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তনের ফলে অধীন চলকের যে শতাংশিক পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতকে বা ভাগফলকে বলা হচ্ছে স্থিতিস্থাপকতা। আবার বলছি, স্থিতিস্থাপকতা হচ্ছে অর্থনীতিতে স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তনের ফলে অধীন চলকের শতাংশিক পরিবর্তনের অনুপাতকে বা ভাগফলকে বলা হচ্ছে স্থিতিস্থাপকতা। তাহলে স্থিতিস্থাপকতাকে আমরা এইভাবে একটা সূত্রের সাহায্যে লিখতে পারি। এখানে লিখব অধীন চলকের শতাংশিক পরিবর্তন ডিভাইড বাই স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তন। তো এই সূত্রের মাধ্যমে আমরা স্থিতিস্থাপকতা পরিমাপ করতে পারি। তো এটা হচ্ছে আমার স্থিতিস্থাপকতার সূত্র। তো স্থিতিস্থাপকতার পরেই আসে আমাদের চাহিদার স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি অফ ডিমান্ড বা চাহিদার ইলাস্টিসিটি অফ ডিমান্ড বা চাহিদার স্থিতিস্থাপকতা। এবার আসি চাহিদার স্থিতিস্থাপকতা কাকে বলে। এটা একটা কিন্তু অনেক বিরাট একটা বিষয়। চাহিদার স্থিতিস্থাপকতা কাকে বলে, আমাদের বেশিরভাগ প্রশ্ন কিন্তু এখান থেকেই আসে, জ্ঞানমূলক প্রশ্ন আসে অনেক সময়। চাহিদার স্থিতিস্থাপকতা কাকে বলে? যেহেতু চাহিদার সাথে দামের একটা সম্পর্ক আছে, বিপরীতমুখী একটা সম্পর্ক আছে, চাহিদার সাথে দামের একটা বিপরীতমুখী সম্পর্ক আছে, এই সম্পর্কের থেকে তাহলে আমি বলবো দামের শতাংশিক পরিবর্তনের ফলে, খেয়াল করবে, এটা একটু মুছে দিই আমি,
দামের শতাংশিক পরিবর্তন, খেয়াল করো, দামের শতাংশিক পরিবর্তন, এর ফলে আমার পরিবর্তন হবে চাহিদার শতাংশিক পরিবর্তন। অর্থাৎ তাহলে চাহিদার স্থিতিস্থাপকতা হচ্ছে দামের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার শতাংশিক পরিবর্তন, চাহিদার শতাংশিক পরিবর্তনকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। আবার বলছি, দামের শতাংশিক পরিবর্তন ফলে চাহিদার শতাংশিক পরিবর্তনকে বলা হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা। চাহিদার স্থিতিস্থাপকতাকে যেহেতু ইলাস্টিসিটি অফ ডিমান্ড, তাই আমরা সংক্ষেপে ইপিও দিতে পারি বা ইডি দিতে পারি। সংক্ষেপে ইপি বা ইডি, ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ইপি হচ্ছে ইলাস্টিসিটি অফ প্রাইস। এখানে ইপি বলা হচ্ছে এই কারণে চাহিদা স্থিতিস্থাপকতা এবং চাহিদা দাম স্থিতিস্থাপকতা কিন্তু একই রকম সূত্র এবং একই সংজ্ঞা প্রকাশ করে, যে কারণে আমি ইপি বা ইডি দিব। তবে চাহিদা স্থিতিস্থাপকতা বলে ইডি দেওয়াটাই বেটার এবং দাম স্থিতিস্থাপকতা বলে ইপি দেওয়াটাই বেটার। তো চাহিদা স্থিতিস্থাপকতার একটা সূত্র আছে, চাহিদা স্থিতিস্থাপকতা ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ইডি সমান ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ইডি সমান চাহিদার শতাংশিক পরিবর্তন ডিভাইড বাই দামের শতাংশিক পরিবর্তন। এটাকে যদি আমি একটু ভাঙি, চাহিদার পরিমাণের পরিবর্তন ডিভাইড বাই প্রাথমিক চাহিদা, প্রাথমিক চাহিদাকে আমি কিউ দ্বারা চিহ্নিত করব, চাহিদার পরিমাণের পরিবর্তনকে ডেল কিউ দ্বারা চিহ্নিত করব। নিচে লিখব দামের পরিবর্তন অর্থাৎ ডেল পি, ডেল দ্বারা পরিবর্তন বোঝায়, ডিভাইড বাই প্রাথমিক দাম, যেটাকে পি দ্বারা চিহ্নিত করব। এবার এই সূত্রকে আমি আর একটু ভাঙাবো, তাহলে হচ্ছে ডেল কিউ ডিভাইড বাই কিউ, ডেল পি ডিভাইড বাই পি ইজ ইকুয়াল টু ডেল কিউ ডিভাইড বাই কিউ, আমি একেবারে উল্টে দিলাম, পি ডিভাইড বাই ডেল পি, ডেলগুলোকে এক পাশে আনলাম, ডেল কিউ ডিভাইড বাই ডেল পি ইন্টু পি ডিভাইড বাই কিউ। এই হচ্ছে আমার চাহিদার স্থিতিস্থাপকতার সূত্র। অর্থাৎ আমি এখানে লিখি, আমি স্থিতিস্থাপকতা ইডি সমান পাচ্ছি ডেল কিউ ডিভাইড বাই ডেল পি ইন্টু পি ডিভাইড বাই কিউ। এই হচ্ছে আমার চাহিদা স্থিতিস্থাপকতার সূত্র। যখন আমরা অঙ্ক করব শুধুমাত্র এই সূত্রটাতে মান বসিয়ে করব, এই অংশের আর কোনো দরকার হবে না। শুধুমাত্র আমি এটা বের করার জন্যই এই অংশটার সাহায্য নিলাম। তো এখন আমরা একটা, আমি এটা একটু মুছতে হবে, আমি এখানে এটা প্রকারভেদ বলবো, চাহিদা স্থিতিস্থাপকতার প্রকারভেদ। এটা হচ্ছে 3 প্রকার স্থিতিস্থাপকতা। চাহিদার স্থিতিস্থাপকতা 3 প্রকার। 1 নাম্বার হচ্ছে দাম স্থিতিস্থাপকতা, 2 নাম্বার হচ্ছে আয় স্থিতিস্থাপকতা, 3 নাম্বার হচ্ছে আর স্থিতিস্থাপকতা। তো দাম স্থিতিস্থাপকতা আমরা বলি ইপি,
ইলাস্টিসিটি অফ প্রাইস, আই স্থিতিস্থাপকতা আমরা বলি ইওয়াই, ইলাস্টিসিটি অফ ওয়াই, ইনকাম বুঝাতে আমরা ওয়াই চলক দ্বারা চিহ্নিত করি। আর আর স্থিতিস্থাপকতা হচ্ছে ইলাস্টিসিটি ক্রস ইলাস্টিসিটি, সেই কারণে ই সি। তো আজকে আমি প্রথমে দাম স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব। আজকে দাম স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব। আমাদের বেশিরভাগ প্রশ্ন আসে, যদিও এখানে তিনটে বেশিরভাগ প্রশ্ন আসে দাম থেকে এবং আরআরই থেকে। তো আমরা এই সূত্রের সাহায্যে আমরা এখানে কিছু অঙ্ক করার চেষ্টা করব। তো প্রথমে আসি দাম স্থিতিস্থাপকতা কাকে বলে। দাম স্থিতিস্থাপকতা হচ্ছে ওই একই কথা, চাহিদা স্থিতিস্থাপকতা দাম স্থিতিস্থাপকতা একই কথা বলেছিলাম। তো আবারও বলছি, দাম স্থিতিস্থাপকতা হচ্ছে দামের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার শতাংশিক পরিবর্তনকে বলা হচ্ছে দাম স্থিতিস্থাপকতা। আবার বলছি, দামের শতাংশিক পরিবর্তন এবং চাহিদার শতাংশিক পরিবর্তন। তাহলে দাম স্থিতিস্থাপকতা সমান, অর্থাৎ ইলাস্টিসিটি অফ পি ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি ডেল কিউ ডিভাইড বাই ডেল পি ইন্টু পি ডিভাইড বাই কিউ। এটা ওই একই সূত্রের মাধ্যমে আমরা মানটা বের করে নিলাম। তাহলে দেখা যাচ্ছে এই সূত্র আর এই সূত্র একই কথা, শুধু চাহিদা স্থিতিস্থাপকতা বললে আমরা ইডি লিখবো, দাম স্থিতিস্থাপকতা বলে ইপি লিখবো, কিন্তু মূল সূত্র একই রকম। এবার আসি, একটা সূত্রের মাধ্যমে আমরা অনেক সময় আমাদের প্রশ্ন থাকে যে দাম স্থিতিস্থাপকতা একটা সূচি দেওয়া থাকতে পারে বা একটা উদ্দীপক দিয়ে বলা হচ্ছে যে দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করো। মনে করি একটা প্রশ্ন যে দ্রব্যের দাম 10 টাকা থেকে হ্রাস পেয়ে 8 টাকা হলে, একটু খেয়াল করো, দ্রব্যের দাম 10 টাকা থেকে হ্রাস পেয়ে 8 টাকা হলে চাহিদা 20 একক 20 একক থেকে বৃদ্ধি পেয়ে 24 একক হয়। তাহলে আমি এরকম একটা উদ্দীপক থেকে আমি একটা সূচি করে নিব, পি কিউ। এখানে দেখা যাচ্ছে দ্রব্যের দাম 10 টাকা থেকে হ্রাস পেয়ে 8 টাকা হলে চাহিদার পরিমাণ 20 একক থেকে বৃদ্ধি পেয়ে 24 একক হয়। তাহলে আমি এই সূচি থেকে আমি এখানে এখান থেকে বলা হচ্ছে যে স্থিতিস্থাপকতা নির্ণয় করো। এই প্রশ্ন থেকে বলা হচ্ছে স্থিতিস্থাপকতা নির্ণয় করো। যদি এরকম থাকে তাহলে আমি একটা সূচি করে নিব, আর যদি সূচি থাকে তাহলে সরাসরি সূচি থেকে আমি বলবো যে আমরা জানি চাহিদা স্থিতিস্থাপকতা সূত্র অনুসারে ইডি সমান ডেল কিউ ডিভাইড বাই ডেল পি ইন্টু পি ডিভাইড বাই কিউ। তো আমি এখানে সূত্র সংজ্ঞা দিতে হবে, একটু ব্যাখ্যা দিতে হবে। ডেল কিউ সমান হচ্ছে চাহিদার পরিবর্তন, ডেল পি সমান হচ্ছে দামের পরিবর্তন, পি সমান হচ্ছে প্রাথমিক দাম, কিউ সমান হচ্ছে প্রাথমিক চাহিদা। তো আমি এখানে সূত্রে মান বসাবো। এখানে আমাকে স্থিতিস্থাপকতা বের করতে হলে আমি বিয়োগ করবো, হয় উপর থেকে বিয়োগ করবো নয় নিচে থেকে বিয়োগ করবো। তো আমি যদি নিচে থেকে বিয়োগ করি, খেয়াল করবে আমি এখানে চিহ্ন দ্বারা প্রকাশ করছি। ডেল কিউ সমান হচ্ছে চাহিদার পরিবর্তন, তাহলে 24, অর্থাৎ এ থেকে 24 মাইনাস 20, আমি 24 মাইনাস 20। ডেল পি সমান হচ্ছে 8 মাইনাস 10 ইন্টু পি মানে হচ্ছে প্রাথমিক দাম 10, কিউ মানে হচ্ছে 8। কিউ মানে হচ্ছে 20। তো এই ক্ষেত্রে আমি এখানে করি 4 মাইনাস 2 ইন্টু 10 ডিভাইড বাই 20। আমি এখানে কাটাকাটি করলে আলটিমেটলি পাচ্ছি -1। এখানে কাটাকাটিটা না দেখানোই বেটার, কেননা এটা অনেকটা ছোট বাচ্চাদের কাটাকাটির মতো। তো সুতরাং ইডি সমান হচ্ছে 1, ইডি সমান, এখানে আমি একটা নোট দিব, পরম মান বিবেচনা করে, অর্থাৎ যেহেতু ইডি সমান আসছে তাহলে 1, তাহলে আমি চাইতে স্থিতিস্থাপকতা পেলাম 1।
তাহলে আমার প্রশ্ন ছিল যে দ্রব্যের দাম 10 টাকা থেকে হ্রাস পেয়ে 8 টাকা হলে চাহিদার পরিমাণ 20 একক থেকে বৃদ্ধি পেয়ে 24 একক হয়। এক্ষেত্রে চাহিদার স্থিতিস্থাপকতা কত? তাহলে আমার আনসার হবে চাহিদার স্থিতিস্থাপকতা এডি সমান 1। তো এখানে পরমান বিবেচনা করা হয়েছে, কেননা মাইনাস দামের সাথে চাহিদার সাথে একটি বিপরীতমুখী সম্পর্ক আগেই প্রমাণিত হয়েছে এবং আগেই ধরা ছিল, সেই কারণে এখানে আর মাইনাসটাকে আর গ্রহণ করা হয়নি, পরমান বিবেচনা করে প্লাস মান গ্রহণ করা হয়েছে। তো এই হচ্ছে আমার দাম স্থিতিস্থাপকতা অর্থাৎ বা চাহিদার স্থিতিস্থাপকতা। আশা করি আমরা বুঝতে পেরেছি। তোমরা বাসায় এরকম কয়েকটা অঙ্ক আছে, বইতে দেখবে কয়েকটা অঙ্ক বা বোর্ড কোশ্চেনে দেখবে কয়েকটা অঙ্ক আছে, অঙ্কগুলো ধরে যদি একটু করো পারবে, সূত্র সাহায্যে মানটা বসাতে পারবে। আমাকে যেভাবে হোক অর্থাৎ সূত্রটা মনে রাখতে হবে। তো আমি অনেক ক্ষেত্রে আরেকটা জিনিস প্রমাণ করে, এখানে কোনো একটা বোর্ডে আসছে রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম বোর্ড 18 সালে আসছে একটা চিত্র সহকারে দাম 5, 10, 15, 20, এখানে আসছে 5, 10, 15, দেখা যাচ্ছে 20 হলে 10 আর 10 হলে 15। আমাকে বলা আছে এখানে চাহিদার স্থিতিস্থাপকতার মান নির্ণয় করতে। তাহলে আমি এখান থেকে চাহিদার স্থিতিস্থাপকতার মান নির্ণয় করতে হলে ইডি সমান ডেল কিউ ডিভাইড বাই ডেল পি ইন্টু পি ডিভাইড বাই কিউ। আমি এখানে সূত্রের মানটা বসাই, খেয়াল করে আমি এরও চিহ্ন দিয়ে দিচ্ছি। অর্থাৎ আমার পি কিউ পাচ্ছি আমি এখানে 20, এখানে মানটা বসাই 20, 10, 10, 15। তাহলে ডেল কিউ পাচ্ছি 15 মাইনাস 10, ডেল পি পাচ্ছি 10 মাইনাস 20 ইন্টু পি হচ্ছে 20, 10। এখানে কাটাকাটি করলে আমি পাচ্ছি 5 মাইনাস বি করলে পাচ্ছি 10 ইন্টু 20, 10, আলটিমেটলি কাটাকাটি করলে পাচ্ছি আমি -1। তাহলে ইডিকে আমি পরমান বিবেচনা করে 1, অর্থাৎ স্থিতিস্থাপকতা পাচ্ছি এই 1। এইভাবে আমরা একটা চাহিদার স্থিতিস্থাপকতা একটা সূচি থাকলে বের করতে পারি, বা একটা চিত্র থাকলে চিত্র থেকেও বের করতে পারি, চাহিদার স্থিতিস্থাপকতা হোক বা চাহিদার দাম স্থিতিস্থাপকতা। তো আজকে আমরা চাহিদার দাম স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করলাম। আগামী দিন আমরা চাহিদার স্থিতিস্থাপকতা নিয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে, বোর্ড কোশ্চেনগুলো একটু দেখবে, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট আকারে জানালে ভালো হবে। তো আজকে এই পর্যন্ত থাক, যেহেতু অঙ্ক একটু বাসায় ভালো করে প্র্যাকটিস করবে। তো ভালো থেকো সবাই, ধন্যবাদ।